প্রিয় স্নেহের 2026 সালের নতুন বছরে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন। এবার নিয়ে দেখো, সরাসরি সপ্তম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 10টি প্রশ্ন, মানে 1 করে 1 × 10 = 10। মনের মাঝে মজা জমলে জীবন হবে পদ্যময়। পাগলা গণেশ একটি কল্পবিজ্ঞান বিষয়ক গল্প। কবি জীবনকে তুলনা করেছেন নদের সঙ্গে। কয়েকটি গুলির আওয়াজ, যেখানে তা শোনা গিয়েছিল বিন্নিধানের মাঠের ধারে। রামকিঙ্কর শান্তিনিকেতনে প্রথম কোন বিষয়টি শুরু করেন? অয়েল পেন্টিং। কবিকে নীল রংটি ধার দিতে চায় মাছরাঙা। কুতুব মিনার হলো 5 তলার। পাগলা গণেশের আশ্রয় নিয়েছিল কোন গিরিগুহায়? পাগলা গণেশ আশ্রয় নিয়েছিল হিমালয় পর্বতের গিরিগুহায়। খোকনের বাবার বন্ধু কোন শহরে থাকতেন? লখনৌ। কুতুব মিনারের সঙ্গে পাল্লা দিয়ে মিনার গড়তে চেয়েছিলেন আলাউদ্দিন খলজি। দর খিয়া কী ধরনের শব্দ? খাঁটি দেশি। টেলিফোন থেকে ফোন, এটি একটি খণ্ডিত শব্দের উদাহরণ। সবজি, ফসল এগুলি বিধি শব্দের উদাহরণ। দু একটি বাক্যতে যে কোনো 8টি প্রশ্ন, মানে 1 করে 1 × 8 = 8। কেউ লেখেনি আর কোথাও, কোন লেখার কথা এখানে বলা হয়েছে? ঝড়, বাদল, জ্যোৎস্না, দিন দুপুরে পাখির ডাক, ঝিঝির ডাক এবং নদী স্রোতের মধ্যে নিহিত ছন্দময় কবিতা লেখার কথা বলা হয়েছে। গণেশের ডেরা এসে কি বলেছিল? রাষ্ট্রমূটের মহাসচিব বলেছিলেন, পৃথিবী যে উচ্ছন্নে গেল। লোকে গান গাইতে লেগেছে, কবিতা মক্ষ করছে, হিজিবিজি ছবি আঁকছে। মাতৃভাষা কবিতাটি তর্জমা করেছেন কে? মল্লিকা সেনগুপ্ত। হঠাৎ কয়েকটি গুলির আওয়াজ, কোথায়? বিন্নিধানের মাঠের ধারে হঠাৎ কয়েকটি গুলির আওয়াজ হয়েছিল। কী দিয়ে শিল্পী রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতো? গাছের পাতার রস, বাটনাবাটা শিলের হলুদ, মেয়েদের পায়ের আলতা, মুড়ি ভাজা, খোলার চাচা, ভূষকালি, এইসব দিয়ে শিল্পী রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন। খোকনের বাড়ির সামনে একটা চমৎকার গাছ ছিল, তার নাম কি? ইউক্যালিপটাস। আহমেদাবাদ নামটি কার নাম অনুসারে হয়? গুজরাটের রাজা আহমেদের নাম অনুসারে আহমেদাবাদ নামটি হয়। কালিয়ার বন কোথায় ছিল? সোনাটিয়াদের গ্রামের প্রান্তে ছিল কালিয়ার বন। আম্মা সোনাটিয়াকে কালিয়ার বনে যেতে দিতে চাননি কেন? কালিয়ার বন থেকে কেউ কখনো সম্পূর্ণ সুস্থ অবস্থায় ফিরে আসে না, তাই আম্মা সোনাটিয়াকে কালিয়ার বনে যেতে দিতে চাননি। মাকুকে তৈরি করতে ঘড়িয়ালার কত সময় লেগেছিল? মাকুকে তৈরি করতে ঘড়িয়ালার 17 বছর লেগেছিল। সোনাটিয়া কেন কালিয়ার বনে গিয়েছিল? সোনাটিয়া দুটো নতুন প্যাঁ প্যাঁ পুতুল কেনার জন্য কালিয়ার বনে গিয়েছিল। সেটা দেখা রয়েছে অতি সংক্ষেপে নিচের প্রশ্নের উত্তর দাও যে কোনো 5টি প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। পদ্য লেখা সহজ নয়। পদ্য লেখা কখন সহজ হয় বলে কবি মনে করে? জীবন ছন্দময়। জীবনে সেই ছন্দ কান দিতে হবে, মন দিতে হবে। জীবনের ছন্দ সঠিকভাবে অনুভব করতে পারলে জীবন পদ্যময় হয়ে উঠবে, আর তখনই পদ্য লেখা সহজ হয় বলে কবি মনে করেন। গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছে। গণেশ কাদের মুখশ্রী ভুলে গেছে? তার এই ভুলে যাওয়ার কারণ কি বলে তোমার মনে হয়? প্রশ্নোক্ত অংশটি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পাগলা গণেশ নামক গল্প থেকে নেওয়া হয়েছে। গণেশের 3 ছেলে ও 1 মেয়ে আছে, তাদের মুখশ্রী তিনি একেবারে ভুলে গেছেন। গণেশ নিজে যেমন কৃতি মানুষ, তেমনই তার ছেলেমেয়েরাও প্রত্যেকেই এক একজন কৃতি বিজ্ঞানী। বিগত কয়েকশো বছর ধরে ছেলেমেয়েদের দেখতে না পাওয়ার জন্যই পাগলা গণেশ ছেলেমেয়েদের মুখশ্রী ভুলে গেছে। হে অমরতা আমি। এখানে কবির অমরতা লাভের রূপটি কেমন? বঙ্গভূমির প্রতি কবিতাতে কবি জন্মভূমির প্রতি তার অকৃত্রিম শ্রদ্ধা ভালোবাসা প্রকাশ করেছেন। মাতৃরূপিণী শ্যামা জন্মদের কাছে এই অমরতা প্রার্থনা করেছেন, যে অমরতা ধরা থাকে মানব মনে। কবির অমরতা হলো মানুষ যেন তাকে না ভোলে, মনের মন্দিরে সর্বদা ধরে রাখে। নেক্সট, শান্তিনিকেতনের সঙ্গে যোগাযোগ তারই কৃপায়। তারই বলতে কার কথা বলা হয়েছে? শান্তিনিকেতনের সঙ্গে যোগাযোগের পর কী ঘটেছিল? তারই বলতে প্রবাসী পত্রিকার পরম শ্রদ্ধেয় সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়ের কথা বলা হয়েছে। রামানন্দ চট্টোপাধ্যায় মহাশয় বাঁকুড়ায় গিয়েছিলেন এবং রামকিঙ্করের সঙ্গে তার পরিচয় ঘটে। তারই সৌজন্যে শান্তিনিকেতনের সঙ্গে যোগাযোগ ঘটে 1925 খ্রিস্টাব্দে। ম্যাট্রিক পরীক্ষা না দিয়েই রামকিঙ্কর চলে এসেছিলেন শান্তিনিকেতনের ব্রহ্মচর্য বিদ্যালয়ে। প্রথমেই জেনারেল লাইব্রেরির উপরতলায় কলাভবনে পরিচয় হলো স্বনামধন্য চিত্রশিল্পী আচার্য নন্দলাল বসুর সঙ্গে। তিনি তার কয়েকটি আঁকা ছবি দেখে বলেছিলেন, তুমি সবই জানো, আবার
এখানে কেন? একটু ভেবে তিনি বলেছিলেন, আচ্ছা 2-3 বছর থাকো তো। এই কয়েক বছরের মধ্যেই তিনি প্রাকৃতিক বাস্তবতাকে খুঁজে পেয়েছিলেন। নন্দলাল বসুর সান্নিধ্য থেকে ওরিয়েন্টাল আর্টের প্রবর্তক নন্দলাল বাবুর পরোক্ষ প্রভাবে তিনি ছবির মধ্যে অতি সাধারণ ব্যাপারটাকে আরও বেশি প্রাণবন্ত করতে সক্ষম হয়েছিলেন। সত্যিকারের একজন শিল্পীর কাছে শিক্ষালাভ করার তিনি নিজেকে সৌভাগ্যবান বলে মনে করতেন। মূর্তি গড়ার ইতিহাসও খুব মজার। কোন ব্যাপারটি কেন মজার? ছেলেবেলা থেকেই মূর্তি গড়ার প্রতি রামকিঙ্কর বেশ টান ছিল। এ ব্যাপারে তার উৎসাহ জেগেছিল বাড়ির পাশের কুমোরপাড়া থেকে। এই প্রসঙ্গে নিজের মূর্তি গড়া যে মজার কথা তিনি জানিয়েছিলেন তা হলো তাদের বাড়ির সামনে রাস্তা লাল মোড়ামে ঢাকা থাকতো। একদিন তিনি দেখলেন হঠাৎ বৃষ্টির পরে উপরের মোড়াম ধুয়ে রাস্তায় নীল রঙের মাটি বেরিয়ে এসেছে। সেই মাটি খাবলে তুলে তিনি নানারকম পুতুল তৈরি করেছিলেন। কবি যখন ছবি আঁকেন তখন কী ঘটনা ঘটে? কবি যখন দিনের বেলায় ছবি আঁকেন তখন 3টি শালিক ঝগড়া থামায়। অবাক হয়ে তার চড়ুই পাখি লক্ষ্য করে। মাছরাঙা মৎস্য শিকার ভুলে তার আঁকায় নীল রং ধার দিয়ে সাহায্য করতে চায়। প্রজাপতিরা ছবিতে তাদের রেখে ছবি রঙিন করে তোলার অনুরোধ জানায়। কোনো এক ইঁদুর গর্ত থেকে বেরিয়ে চোখ পিট পিট করে সব কিছুর ওপর দৃষ্টি রাখে আর রং তুলিরা আনন্দ সহকারে তাদের কাজে মেতে ওঠে। পরের প্রশ্ন, এগুলো সব নকল করা ছবি। কে কাকে কথা বলেছে? নকল করা ছবি বলতে তিনি কি বুঝেছেন? বনফুলের লেখা খোকনের প্রথম ছবি। আচ্ছা, বনফুল কার ছদ্মনাম? এটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। পাঠ্যাংশের অন্তর্গত উদ্ধৃতাংশটি খোকনের বাবার একজন বিখ্যাত চিত্রকর বন্ধু খোকনকে বলেছেন। নকল করা ছবি নিজের ভাবনা থেকে যে ছবি তৈরি নয়, যা কোনো কিছু দেখে হুবহু আঁকা, সেই ছবিকে বোঝানো হয়েছে। স্কুল জীবন থেকে টুল, টেবিল, চেয়ার, কলসি, কাপ, গরু প্রভৃতির যে ছবি খোকন এঁকেছে তা সবই দেখে আঁকা। সেখানে নিজস্বতার অভাব লক্ষ্য করে লখনৌ এর বিখ্যাত চিত্রকর খোকনের আঁকা ছবিগুলিকে নকল করা ছবি বলেছেন। কুতুব মিনার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার। এই উদ্ধৃতির আলোকে মিনারটির 5টি বিশিষ্টতা উল্লেখ করো। কুতুব মিনার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার। এই সর্বশ্রেষ্ঠ মিনারের শিরোপা পাওয়ার পিছনে কতগুলি বৈশিষ্ট্য আছে। সেগুলি হলো: 1. কুতুব সোজা বা খাড়া স্তম্ভ। এমন স্তম্ভে সৌন্দর্য সৃষ্টি করা কঠিন নয়, কিন্তু এক্ষেত্রে শিল্পীরা চরমভাবে সফল হয়েছে। স্তম্ভটিকে কয়েকটি তলায় বিভক্ত করে এবং যথাসাধ্য সামঞ্জস্য রেখে প্রতি তলায় তাকে একটু করে ছোট করে গুটিকতক ব্যালকনি লাগিয়ে মিনারটির সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে। 2. 5 তলা বিশিষ্ট এই মিনারটির প্রথম তলায় আছে বাঁশি ও কোণের পরপর সাজানো নকশা। দ্বিতীয় তলায় আছে শুধু বাঁশি, আর তৃতীয় তলায় শুধু কোণ, এবং চতুর্থ ও পঞ্চম তলা বজ্রাঘাতে বিনষ্ট হয়ে যাওয়ায় তা শিল্পকর্ম সম্পর্কে বিশেষ জানা যায় না। 5. সমগ্র মিনারটি লাল বেলে পাথর দিয়ে নির্মিত। এই মিনারকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করেছেন। 5. মিনারটি সৃজনের ক্ষেত্রে শিল্পীদের প্রবদর্শন বা সামঞ্জস্য ধারণা ছিল লক্ষ্য করার মতো। এতে স্থাপত্য রীতি হিন্দু মুসলমান উভয় স্থাপত্য ধারায় মিশ্রণ লক্ষ্য করা যায়। কালিয়ারবন কোথায়? সেখানে কিভাবে যেতে হয়? সোনাটিয়াদের বাড়ি থেকে বেরিয়ে গলি, গলির পরে বড় রাস্তা, তারপর গির্জা, গির্জার পরে গোরস্থান, গোরস্থানের পরে আছে শুশুনির মাঠ, আগে যেখানে ডাকাত পড়তো। এই মাঠের পরে দূর থেকে দেখা যায় ঘন নীল কালিয়ার বন। কালিয়ার বনে যাওয়ার জন্য গোরস্থানের পাশ দিয়ে হনহনি হেঁটে যেতে হয়। পিছন ফিরতে নেই, কেউ নাকি পিছন থেকে ডাকতেও পারে, তাই পিছনে ফিরলেই বিপদ। 4 দাগে রয়েছে নিচে যে কোনো দুটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। তৎসম শব্দ কাকে বলে? যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত রূপে বাংলা ভাষায় গৃহীত হয়েছে তাদের তৎসম শব্দ বলে, যেমন কন্যা, ছাত্র, জল, নদী, রাত্রি, আকাশ, বন, সিংহ, পুত্র, স্নেহ। তদ্ভব শব্দের একটু উদাহরণ দাও। তদ্ভব শব্দের উদাহরণ হলো কাঠ, কাষ্ঠ থেকে কাঠ। কোনটি কোন শ্রেণীর শব্দ লেখো? চন্দ্র, ডাক্তারখানা, ফোন। চন্দ্র তৎসম, ডাক্তারখানা মিশ্র, ফোন খণ্ডিত শব্দ। তদ্ভব শব্দ কাকে বলে? তদ্ভব শব্দ অর্থ বা তদ্ভব শব্দের অর্থ তার থেকে হয়েছে, অর্থাৎ তার থেকে সৃষ্ট হয়েছে। ভাষা কাকে বলে? মনের ভাব প্রকাশ করার জন্য মানুষ বাকযন্ত্রের সাহায্যে যে শব্দ বা আওয়াজ উচ্চারণ করে তাকে বলা হয় ভাষা। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 7-এর বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আশা করা যায় প্রতি বছর নেই, এই বছরও তোমরা কিন্তু আমাদের
সাজেশন অংশ থেকেই সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে। সেহেতু আজ আমি যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করলাম প্রতিটি প্রশ্ন উত্তরই অবশ্যই তোমাদের খাতে লেগে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। এবার আমরা দেখে নেব আরও একবার তোমাদের সুবিধার জন্য ক্লাস 7-এর বাংলার সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক লাস্ট মিনিট সাজেশন। এবার তোমরা সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সেশনটা দেখে নাও। ছন্দে শুধু কান রাখো কার লেখা, অজিত দত্তের লেখা। এখান থেকে যেগুলো পড়বে দেখে নাও। এখান থেকে তোমরা 1-এর 1, 1-এর 2, 1-এর 3, 1-এর 4, 1-এর 5 পাঁচটাই ভালো করে পড়বে। আর তারপরে তোমাদের রয়েছে পাগলা গণেশ। দেখো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা পাগলা গণেশ অবশ্যই কিন্তু কবিতার নাম এবং কবির নাম বা গল্পের নাম এবং লেখকের নাম এগুলো কিন্তু ভালো করে পড়বে তোমরা। দেখে নাও এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে, এখান থেকে তোমরা পড়বে হচ্ছে 1-এর দাগের 4টেই পড়বে, 2-এর দাগের 2-এর 1, 2-এর 4, 2-এর 5, 2-এর 6, 2-এর 8 আর 2-এর 10 ভালো করে পড়বে। নেক্সট রয়েছে তোমাদের বঙ্গভূমির প্রতি কার লেখা আর মাই নেটিভ ল্যান্ড গুড নাইট উক্তিটি কার, বাইরনের, এগুলো কিন্তু ভালো করে পড়বে। আর এখান থেকে শুধুমাত্র একটি প্রশ্ন ভালো করে করবে সব থেকে, সেটা হচ্ছে লাল বর্ণের পদ্মকে কী বলে, নীল রঙের পদ্ম কী বলে আর সাদা রঙের পদ্মকে কী বলে। তাছাড়া তোমার 2-এর দাগের 2টো প্রশ্নই কিন্তু দেখে রাখবে। নেক্সট রয়েছে কেদারনাথ সিং মাতৃভাষা, এই লেখককে এই তর্জমা করেছে মল্লিকা সেনগুপ্ত। এটা কিন্তু আসতে পারে তর্জমা করেছে কে। পরে রয়েছে 21-এর কবিতা আশরাফ সিদ্দিকীর লেখা। এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে দেখে নাও। এখান থেকে পড়বে 10-এর 1-এরটা, 10-এর 8-এরটা। আর এই যে পাখি সব করে রব, এইটির লেখককে মদন মোহন তর্কলাং। এটা কিন্তু পরীক্ষাতে আসে, খুব ভালো করে পড়ে যাবে। তারপরে তোমাদের রয়েছে রামকিঙ্কর বেইজের লেখা আত্মকথা। দেখে নাও এখান থেকে যে প্রশ্ন উত্তরগুলো পড়বে, এখান থেকে তোমরা 1-এর দাগের সবগুলোই ভালো করে দেখে যাবে। 1-এর 4টেই ভালো করে দেখবে, 4-এর 1, 4-এর 2, 4-এর 4 আর 6-এর 1-এরটা দেখবে আর 6-এর 3-এরটা দেখবে। নেক্সট রয়েছে আঁকা লেখা মৃদুল দাশগুপ্তের। এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে দেখে নাও। এখান থেকে তোমাদের 11-এর দাগে যে কটা প্রশ্ন রয়েছে 10টা প্রশ্নই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 10টা প্রশ্নই কিন্তু দেখে যাবে। আর 12-এর দাগে 12-এর 1, 12-এর 2, 12-এর 4 আর 12-এর 5-এরটা দেখবে। নেক্সট রয়েছে খোকনের প্রথম ছবি বনফুল। বনফুল কার ছদ্মনাম? বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে বনফুল, এটা পড়বে। আর এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে দেখে নাও। এখান থেকে তোমরা পড়বে 9-এরটা আর হচ্ছে 14টা। তারপর হচ্ছে লাস্ট অধ্যায় তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের সৈয়দ মুস্তফা আলী লেখা কুতুব মিনারের কথা। দেখে নাও এখানে কুতুব মিনারের প্রথম তলাতে কী রয়েছে, দ্বিতীয় তলায় কী রয়েছে, তৃতীয় তলায় কী রয়েছে, পঞ্চম তলায় কী রয়েছে, এগুলো কিন্তু ভালো করে এখান থেকে পড়বে। কুতুব মিনার কে তৈরি করেছে, কুতুব মিনারের মতো মিনার কে তৈরি করতে চেষ্টা করেছিল, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু এখান থেকে থাকে, ভালো করে পড়ে যাবে। 1-এর দাগের 5টি প্রশ্ন ভালো করে পড়বে আর 3-এর দাগের 3-এর 1-এরটা ভালো করে করবে। এই রয়েছে টোটাল তোমাদের। আর তোমরা চাইলে 3-এর 4-এরটা একবার দেখে রাখতে পারো, 3-এর 1 আর 3-এর 4। এই রয়েছে টোটাল তোমাদের 2026 সালের ক্লাস 7-এর বাংলার সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক লাস্ট মিনিট সেশন। আশা করা যায় প্রতি বছর নেয় এই বছরও তোমরা কিন্তু আমাদের সেশন অংশ থেকেই সমস্ত প্রশ্নই কিন্তু পরীক্ষাতে কমন পেয়ে যাবে। সেহেতু আজ আমি যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম প্রতিটি প্রশ্নই কিন্তু খুব ভালো করে তোমরা অধ্যয়ন করবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে। আমার নতুন হও তাহলে যে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যেটা বছর ক্লাস 7-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 7-এর প্রতিটি বিষয়েরই কিন্তু সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিন। তার পাশাপাশি প্রতিটি বিষয়েরই কিন্তু লাস্ট মিনিট সেশন কিন্তু আপলোড করে দিন। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবে যারা এই বছর ক্লাস 7-এ পড়ছে।